$1 এখন প্রায় 95 টাকা হয়ে গেছে এবং এই নিয়ে কোনো আলোচনার অবকাশ নেই। ভালো মুদ্রাগুলোর কথা বাদ দিন, চলুন আফগানিস্তানের স্থানীয় মুদ্রার সাথে এর তুলনা করা যাক। এক আফগানি ইকুয়াল টু 1.5 ভারতীয় রুপি। আফগানিস্তানের স্থানীয় মুদ্রা ভারতের মুদ্রার চেয়ে 1.5 গুণ বেশি শক্তিশালী। এবার চলুন ভারতের ঋণ নিয়ে কথা বলা যাক। সেটা হলো প্রায় 265 লক্ষ কোটি। ভারতের মোট জাতীয় ঋণ 2.3 ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। জিডিপি কত? $4 ট্রিলিয়ন। তার মানে ঋণ জিডিপির অর্ধেকেরও বেশ খানিকটা বেশি। এখন ভারত আবার 4.2 ট্রিলিয়ন রুপিজ লোন নিচ্ছে। তার মানে দেশ চালানোর জন্য সরকারকে আরো বেশি ঋণ নিতে হচ্ছে। বেশি ঋণ মানে বেশি ইনফ্লেশন, আরো দুর্বল হবে রুপি। এর মানে ইম্পোর্ট আরো কস্টলি হয়ে যাবে, অর্থাৎ ফিউয়েল, ফুড এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে। এখন এটা বোঝার জন্য চলুন ইতিহাসে একটু ডুব দেওয়া যাক। 1947-এ $1 ইকুয়াল টু ছিল 1 রুপি, কিছু কিছু জায়গায় 3 টাকাও দেখাচ্ছে। 1960-তে সেটা হলো 4 টাকা, $1 ইকুয়াল টু 4 টাকা। 1970-তে সেটা 8 টাকা, 1990 নাগাদ তা বেড়ে দাঁড়ায় 18 টাকায় এবং 2000 সালে এটি সীমা অতিক্রম করে $1 হয়ে যায় 45 টাকা। আজ তা 95 টাকা প্রায়। বছরের শেষে ডলার সেঞ্চুরি করবেই, আমার কথা মিলিয়ে নেবেন। প্রথমত একটা জিনিস বুঝুন, ডলার আর গোল্ড ব্যাকড নয়। 1971-এর পর ইউএস যত খুশি ডলার ছাপাতে পারে। আইএনআরও ডলারের মতো একটি ফিয়েট কারেন্সি, এটিও গোল্ড ব্যাকড নয়। আরবিআই টেকনিক্যালি যত খুশি আইএনআর ছাপাতে পারে, এর কোনো হার্ড লিমিট নেই। যদি আরও টাকা ছাপা হয় তবে বাজারে আরও টাকা আসবে। টাকার সাপ্লাই বাড়ার সাথে সাথে বাজারে টাকার মূল্য আপনা আপনি কমে যাবে। আমরা এটাকেই ইনফ্লেশন বলি। এখন এখন ইউএস যুদ্ধের জন্য আরও ডলার ছাপাবে, ডলারের মূল্য ধীরে ধীরে কমবে, এর ডিভ্যালুয়েশন হবে, ডলারের ইনফ্লেশন বাড়বে। এখন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর কমছে। এখন ভারতের ইনফ্লেশন গড়ে 6-7%। কেউ যদি বলে যে আমি শেয়ার বাজার থেকে 20% লাভ করেছি বা প্রফিট করেছি, মিউচুয়াল ফান্ড থেকে 13% প্রফিট করেছি, তাদের বলুন যে ভারতের ইনফ্লেশন ইতিমধ্যেই 7%, তাই প্রথমে 7% মাইনাস করুন। আর যারা ফিক্সড ডিপোজিট করেছেন তারা তো